একজন ইতালিয়ান ড্রাগ লর্ড ডন মিনু এবং মেক্সিকান ড্রাগ কার্টেলদের নিয়ে সাজানো দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চারাস জার্নির গল্পে আপনাদের সবাইকে স্বাগত। ডন মিনুর 5 টন কোকেনের চালান ইতালিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়েছিল নাবালক আমেরিকান 2 ভাই বোনের উপর। কিন্তু মেক্সিকান ড্রাগ ডিলারদের থেকে কোকেন নিয়ে ভূমধ্য সাগর পাড়ের দেশ ইতালিতে পৌঁছানোর পথ ছিল নানা রকম বাধা বিপত্তিতে ভরা। মেক্সিকান অ্যান্টি ড্রাগ ইউনিটের চোখ ফাঁকি দিয়ে মাত্র 21 দিনে এই সুদীর্ঘ পথ পাড়ি দেওয়া কি আদৌ সম্ভব? সেই উত্তরটা আমরা আজকে দেখতে চলেছি একটা জম্পেশ এবং টানটান উত্তেজনায় ঠাসা টিভি সিরিজ 000 মাধ্যমে। হ্যালো নার্কোস লাভাররা, কেমন আছেন সবাই? নার্কোসের ফাটাফাটি এপিসোডগুলো তো আপনারা দেখেছেনই, এবং যারা সেটা পছন্দ করেছিলেন তারা জানেন সেই সিরিজটার উন্মাদনা ঠিক কতটা ছিল। ঠিক নার্কোসের মতো বা বলতে পারেন তার থেকেও দুর্দান্ত একটা ড্রাগ স্মাগলিং সিরিজ নিয়ে আজ আপনাদের সামনে এক্সপ্লেন করতে এসেছি। আশা করছি পুরো সিরিজ জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। 5 টন কোকেনের চালান 21 দিনে পৌঁছে দিতে হবে ইতালিতে, সেটা কি সম্ভব কিনা? এছাড়াও আমরা দেখতে পাবো এই পুরো সিরিজ জুড়ে ইতালিয়ান মাফিয়াদের দ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াই। শেষ পর্যন্ত কি হবে? কোকেনের চালানটা কি আদৌ পৌঁছানো সম্ভব হবে ইতালিতে, নাকি ভূমধ্যসাগরে বিলীন হয়ে যাবে বিলিয়ন ডলারের এই মহামূল্যবান ড্রাগস? সুউচ্চ পাহাড় এবং অনিন্দ সুন্দর প্রকৃতির সৌন্দর্যে ভরা একটা অঞ্চল হচ্ছে ইতালির ক্যালাব্রিয়া। 000 কাহিনীটা শুরু হয় এখান থেকেই। এই অঞ্চলের ডন বা ড্রাগ মাফিয়া যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে ডন মিনু। বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন ডন মিনু, কিন্তু সিংহ তো সিংহই থাকে, তাই না? এই অঞ্চলে যারা ড্রাগ বিজনেসের সাথে জড়িত তারা এখনও ডন মিনুর উপরে নির্ভর করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরা জানে ডন মিনু ছাড়া তাদের চলা কঠিন, কিন্তু এসব সত্ত্বেও নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাতকে ডন মিনু থামাতে পারেননি। তাই নিজের নিরাপত্তার স্বার্থে এবং একমাত্র নাতি স্টেফানোর পরামর্শে ক্যালাব্রিয়ার পাহাড়ের একটা গোপন বাংকারে তিনি থাকেন। ডন মিনু জানেন ক্যালাব্রিয়ায় ড্রাগ বিজনেসের অবস্থা খুব একটা ভালো না, কারো হাতেই ড্রাগস নেই। তাই তিনি একটা চালান ইতালিতে নিয়ে আসার ব্যবস্থা করেছেন। তার যে সুদীর্ঘ মাফিয়া জীবন রয়েছে সেটাকেই অভিজ্ঞতা হিসেবে কাজে লাগিয়ে তিনি একটা ব্যবস্থা করেছেন। কোকেনের এই চালানটা অনেক বড়, প্রায় 5 টনের। এটা ইতালিতে এসে পৌঁছালে সুদিন ফিরবে মাফিয়াদের। ডন মিনু তার আভিজাত্য এবং প্রভাব ফিরে পাবে এবং অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে উঠবে সবাই। মূলত সব প্রস্তুতি সম্পন্ন করে ডন মিনু তার নাতির মাধ্যমে স্থানীয় ড্রাগ ডিলারদের সাথে একটা মিটিংয়ের ব্যবস্থা করেন একদিন। মিনুর উদ্দেশ্য হলো এদের থেকে অ্যাডভান্স জোগাড় করা এবং এই সুখবরটা তাদের কাছে পৌঁছে দেয়া। কিন্তু যেহেতু মিনুর বয়স হয়েছিল, তাই ডন মিনুর নাতি স্টেফানো চাইতো না তার দাদা এখন এই সব কেসে জড়াক, বরং সে এটা চাইতো দাদার উত্তরসূরি হিসেবে ডনের খেতাবটা এখন তার হাতে আসুক বা দাদা তাকে দিক। কিন্তু ডন মিনু এমন একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি বুঝতে পারতেন এই ড্রাগ সাম্রাজ্য সামলানোর জন্য তার নাতি এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি। তাই নিজেই এখন পর্যন্ত সব হ্যান্ডেল করে যাচ্ছেন। তো সেদিনের মিটিংয়ে ডন মিনু যখন এই কোকেনের চালানের বিষয়ে সবাইকে ব্রিফ করেন, তখন এক বাক্যে সবাই অ্যাডভান্স দেওয়ার জন্য রাজি হয়ে যায়। ডন মিনুর লক্ষ্য ছিল 31 মিলিয়ন ডলার সংগ্রহ করে সাপ্লায়ারের কাছে সেটা পাঠানো। এরপর যখন কোকেন হাতে পাওয়া যাবে তখন বাকি টাকা তাদের দিয়ে দেওয়া হবে। কিন্তু ডন মিনু যেভাবে চাইছেন, বিধাতা হয়তো সেভাবে চাননি। ডন মিনুর নাতি স্টেফানোকে আমরা মাত্রই দেখলাম, তাই না? এই স্টেফানো চাওয়া কী ছিল সেটাও জানি। তো স্টেফানো যখন দেখলো তার দাদা তার কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন, উপরন্তু তাকেও কোনো দায়িত্ব দেওয়া হলো না, তখন সে ভয়ানক একটা পরিকল্পনা করে বসে। ডন মিনুর লোক যাদের থেকে কোকেনের অ্যাডভান্সের টাকা জোগাড় করেছিল তাকে একদিন সে মেরে দেয় এবং সেই বডিটাকে শূকর দিয়ে খাইয়ে দেয়। এছাড়া সেই টাকাগুলোকেও পুড়িয়ে ফেলা হয়। এরপর স্টেফানো তার দাদা ডন মিনুকে মেরে ফেলার পরিকল্পনা করে। যেহেতু সে জানতো ডন কোথায় থাকে, তাই এটা ছিল তার জন্য খুবই সহজ একটা কাজ। তো এরপর স্টেফানো কি করলো সেটা আমরা পরে দেখছি। চলুন এবার আমরা ইতালি ছাড়িয়ে যেখান থেকে ডন মিনু কোকেনটা সংগ্রহ করতে চাইছেন সেখানে চলে যাই। ডন মিনু যাদের থেকে কোকেনগুলো কেনার পরিকল্পনা করেছিলেন এবং সেই কোকেনের শিপমেন্ট ইতালিতে কিভাবে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছিল সেটা আমরা এবার দেখব। ডন মিনুর 5 টন কোকেনের চালান আসার কথা ছিল মেক্সিকোর এক ড্রাগ লর্ডের কাছ থেকে। এই মেক্সিকান ড্রাগ লর্ডের নাম ছিল লেইরা
এই লেইরারা ছিল দুই ভাই, তাই এদের দুজনকে লেইরা ব্রাদার্স বলেও ডাকা হতো। বর্তমানে মেক্সিকো পুরো বিশ্বে কোকেনের সবচেয়ে বড় যোগানদাতা এবং মেক্সিকোর মধ্যে সবচেয়ে বড় কোকেন উৎপাদনকারী ছিল এই লেইরা ব্রাদার্স। কিন্তু লেইরা ব্রাদার্সের দায়িত্ব ছিল 5 টন কোকেন শিপে উঠিয়ে দেওয়া পর্যন্ত। ইতালিতে এই শিপমেন্টটা পৌঁছে দেওয়ার মূল দায়িত্বটা ছিল একটা আমেরিকান শিপিং কোম্পানির হাতে, যার প্রধান ছিলেন এডওয়ার্ড লিওনুড নামে একজন ব্যবসায়ী। এই এডওয়ার্ডের সাথেই কন্ট্রাক্ট করেছিলেন ডন মিনো। তাদের মধ্যে চুক্তিটা এমনভাবে হয়েছিল যে ডন মিনো কোকেনের ডাউন পেমেন্ট হিসেবে $31 মিলিয়ন পাঠাবে এবং এটা পাওয়ার পরেই শিপমেন্টের মূল কাজটা শুরু হবে। এডওয়ার্ড জানতেন এই কোকেনগুলো যদি একবার ইতালিতে সে পৌঁছে দিতে পারে তবে তার ধুঁকতে থাকা শিপিং কোম্পানিটা আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু আমরা ইতিমধ্যেই জানি ডন মিনোর অ্যাডভান্সের টাকাগুলো পাঠাতে পারেননি এডওয়ার্ডের হাতে, তাই কোকেন পাচারের সব বন্দোবস্ত করা হলেও সেটাকে ডেলিভারি দিতে পারছিল না লেইরা ব্রাদার্স। এদিকে ডনের সাথে যোগাযোগ করতেও ব্যর্থ হচ্ছিলেন এডওয়ার্ড। ডন মিনো কেন টাকা পাঠাতে পারছেন না সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় সে। তবে এডওয়ার্ড জানতেন ডন মিনো এক কথার মানুষ, তার সঙ্গে অনেক কাজ করেছে সে, তাই দুনিয়া উল্টে গেলেও তার টাকা মিস হওয়ার কোনো সুযোগ নেই, অন্তত এই মাফিয়ারা সেটা করে না। কিন্তু সে তো আর এটা জানতো না যে ইতালির সেই ক্যালিব্রিয়াতে কি ঘটে চলেছে। তবে ডন মিনোর উপরে আস্থা রেখেই একটা রিস্ক নিয়ে নেন এডওয়ার্ড। তিনি $31 মিলিয়ন 31 দিনের মধ্যে পরিশোধ করবেন মর্মে ধার নেন এবং সেই ডলার নিয়ে লেইরা ব্রাদার্সের সাথে ডিল ফাইনাল করার জন্য একদিন তিনি মেক্সিকোতে গিয়ে পৌঁছান। তবে সাথে করে তিনি তার মেয়ে এমাকে নিয়ে এসেছিলেন। এখন আপনাদের এমা এবং তার ভাইয়ের বিষয়ে কিছু তথ্য শেয়ার করব, কারণ এই সিরিজের পুরো জার্নিতে এই দুজনের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে, বিশেষ করে এমার ভূমিকা অনস্বীকার্য। এডওয়ার্ড লিওনুডের স্ত্রী তার সন্তানরা ছোট থাকতেই মারা গিয়েছিল। এডওয়ার্ডের ছেলের ছোটবেলা থেকেই হাঁপানির অসুখ ছিল, তাই সে চাইতো না তার ছেলে ক্রিসকে এই পারিবারিক ব্যবসাতে জড়াতে। ফলে স্বাভাবিকভাবেই ওয়াটসনের মেয়ে এমাকে তিনি তার প্রধান উত্তরসূরি হিসেবেই বেছে নিয়েছিলেন। মিটিং থেকে শুরু করে বড় ছোট যে কোনো ধরনের ডিলের ক্ষেত্রে এমাকে তিনি সবসময় সাথে রাখতেন। কিন্তু তার ছেলেটা এই বিষয়ে মাঝে মাঝে মন খারাপ করত, মানে খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু নিজের অবস্থা বুঝতে পেরে চুপ করে যেত সে। কিন্তু ক্রিসের একটা সাংঘাতিক প্রতিভা ছিল, সে লিপ রিডিংয়ের মাধ্যমে অনেক কথাই জানতে পারত। মূলত সেই কারণেই মেক্সিকোতে আসার সময় এমাকে সাথে নিয়ে এসেছিলেন। কিন্তু লেইরা ব্রাদার্স জানতো না তাদের উপরে নজর রাখছে মেক্সিকান অ্যান্টি ড্রাগ ইউনিটের একটা সশস্ত্র গ্রুপ। বেশ কিছুদিন আগে থেকেই এই গ্রুপটা ইতালির এই শিপমেন্টের বিষয়টা জানতে পেরেছিল এবং লেইরার কোকেন ফ্যাক্টরির সুপারভাইজারের উপরে নজর রাখতে শুরু করেছিল তারা। আর সৌভাগ্যবশত একদিন এই দলটা সেই লোকটার ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারে লেইরা ব্রাদার্স এবং এডওয়ার্ড লিওনুডের মিটিংয়ের কথা। কিন্তু তারা যেটা জানতো না সেটা হলো এই মিটিংটা কোথায় হবে। তাই এই অ্যান্টি ড্রাগ ইউনিট সেই সুপারভাইজারকে গ্রেপ্তার করে একদিন এবং তাকে টর্চার করে জেনে নেয় সেই মিটিংটা কোথায় হচ্ছে। তো যেদিন একটা হোটেলে মিটিংটা যখন চলছিল ঠিক তখন সেই ইউনিট বাইরে অবস্থান নেয়। তবে তাদের উপস্থিতিটা টের পেয়ে যায় এই স্মাগলারদের নিরাপত্তারক্ষীরা এবং লেইরা ব্রাদার্সকে যখন নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এরপর ঠিক তখনই একটা গুলি এডওয়ার্ডের বুকে এসে লাগে। ফলে ভীষণভাবে আহত হন এডওয়ার্ড লিওনুড। বুলেট প্রুফ ভেস্ট পরে থাকার পরেও গুলিটা হার্টের ঠিক উপরে এসে লেগেছিল, তাই রক্ত না ঝরলেও বুলেটের ধাক্কা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করেছিল এডওয়ার্ডকে। সেই অবস্থায় সেখান থেকে মেয়ে এমা এবং নিরাপত্তা রক্ষীদের সহায়তায় তাকে নিরাপদেই সরিয়ে নিয়ে আসা হয়। এরপর একটা চার্টার্ড করা প্লেনে এডওয়ার্ডকে নিয়ে আসা হয় আমেরিকার তার নিজের বাড়িতে। কিন্তু ভীষণভাবে আহত মিস্টার লিওনুড বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই মারা যান। পশ্চিমের এসব ঘটনার মধ্যেই ক্যালাব্রিয়ার পাহাড়ে আরেকটা ঘটনা ঘটে চলেছিল, আর খেলার মাস্টার মাইন্ড ছিল আমরা আগেই জেনেছি ডন মিনোর নাতি স্টেফানো। ডন মিনোর পরিকল্পনা ভেস্তে দেওয়ার পাশাপাশি সে চাইছিল মিনুকেও এই দুনিয়া থেকে সরিয়ে দিতে। তবে এই কাজটা সে নিজে হাতে করতে চাইছিল না। স্থানীয় পুলিশকে সে জানিয়ে দিয়েছিল ডন মিনোর অবস্থানের ঠিকানা। ফলে একদিন রাতে সেই পাহাড়ে অভিযান চালায় পুলিশ। কিন্তু স্টেফানো জানতো না এই বুড়ো ডন তার নাতির থেকেও সবসময় এক কদম এগিয়ে থাকে। ডনের নিজস্ব একটা ইউনিট ছিল যারা পাহাড়ের বিভিন্ন স্থানে গোপন ক্যামেরা স্থাপন করে রেখেছিল, আর এই ক্যামেরার মাধ্যমেই বাইরের পুরো দৃশ্যপটটা তার পাহাড়ের গুহার সেই বাংকারে বসে দেখতে পেত।
বলা যায় শোবার ঘরে বিছানায় শুয়েই ডন মিনু তার বাইরের জগৎটাকে নজর রাখতে পারত। তো পুলিশ যখন ডন মিনুর আস্তানার খুব কাছে এসে পৌঁছায় তখন মিনু এটা দেখতে পায় এবং সেই আন্ডারগ্রাউন্ড বাংকারের গোপন একটা চেম্বার দিয়ে বেরিয়ে আসে। কিন্তু পালিয়ে আসার সময় ভীষণ আহত হয় ডন মিনু, আর তার হাতের বুড়ো একটা আঙুল ভেঙে যায়। মিনু ছিল পুরো ক্যালাব্রিয়ার ডন। তার নাতি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেও মিনুর মাদক সাম্রাজ্যের অনেকেই ডন মিনুকে ভীষণ ভালোবাসত। তাই পালিয়ে মিনু তার বিশ্বস্ত এক প্রজার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়, আর এখান থেকেই মিনুর দায়িত্ব নেয় তার বিশ্বস্ত কিছু লোক। এই ঘটনায় মিনু বুঝতে পেরেছিল তার কাছের কোনো মানুষই তার আস্তানার কথা পুলিশকে জানিয়ে দিয়েছে, কিন্তু তার শরীরের অবস্থা চিন্তা করে মিনু আপাতত কিছুই করতে চাইছিল না। উপরন্তু তার বড় একটা কোকেনের চালানো আসার অপেক্ষায় ছিল। সব মিলিয়ে মিনু অপেক্ষা করতে চাইছিল এবং দেখতে চাইছিল সামনে কি ঘটে। কিন্তু সেই বাড়িতেই মিনু একসময় জানতে পারে এডওয়ার্ড লিনউডের মৃত্যুর খবর এবং 21 দিনের মধ্যে টাকা পরিশোধের বিষয়টা। অন্যদিকে এডওয়ার্ড মারা যাওয়ার পর অনেক কিছুরই পরিবর্তন ঘটে গিয়েছিল। বিশেষ করে এমা লিনউড একটা অথৈ সাগরে পড়ে গিয়েছিলেন। তাছাড়া ক্রিসও একেবারে ভেঙে পড়েছিল। এর মধ্যেই এমা তার ভাইকে একদিন কিছু কথা বলে। সে তাকে জানায় তাদের বাবা চাইতো ক্রিস যেন কখনো তাকে ভুল না বোঝে। সে জানতো পারিবারিক ব্যবসা সম্পর্কে ক্রিস জানে, তাই ইতালির শিপমেন্টের দায়িত্বটা ক্রিসের উপরেই থাকুক, লিনউড এটাই চাইছিল। বোনের এই কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকায় ক্রিস। এরপর মিস্টার লিনউডের শেষকৃত্য সম্পন্ন করা হয়। কিন্তু শেষকৃত্য শেষে এমা এবং ক্রিস যখন তাদের বাড়িতে ফিরে আসে তখন তারা একটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়। তারা দুই ভাই বোন দেখতে পায় তাদের পুরো বাড়িটাকে এলোমেলো করে রাখা হয়েছে। আর ঠিক তখনই তাদের চমকে দিয়ে তাদের সামনে উপস্থিত হয় স্টিফানো, মানে ডন মিনুর নাতি। আসলে স্টিফানো জানতো তার দাদা পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে, যেহেতু তাকে মেরে ফেলা সম্ভব হলো না তার জন্য, এবং সে এখন নিখোঁজ। তাই এই সুযোগে স্টিফানো চাইছিল দাদার সাম্রাজ্যটাকে নিজের কুক্ষিগত করতে। তারই লক্ষ্য হিসেবে স্টিফানো এক সহযোগীকে নিয়ে লিনউডদের বাড়িতে এমার সাথে দেখা করতে এসেছিল। সেই দিন এমাকে স্টিফানো সরাসরি একটা হুমকি দিয়ে বসে। সে তাকে বলে এখন থেকে এই ডিলটা সে সরাসরি লেইরা ব্রাদার্সের সাথে করবে, কোনো মধ্যস্থতাকারীর দরকার নেই তার। যদি এমা কোনো বাড়াবাড়ি করে তবে তাদেরকে সরাসরি খুন করা হবে। নিজের বাড়িতে এসে এক ইতালিয়ান মাফিয়ার এ ধরনের হুমকি ঠিক মেনে নেওয়ার মতো মানুষ ছিল না এমা লিনউড। তাই স্টিফানো বেরিয়ে গেলে সে এবার সরাসরি ডন মিনুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং ড্রাগ শিপমেন্টের মধ্যস্থতাকারী হিসেবে যে তাদের রাখতেই হবে সে বিষয়ে তার বাবার প্রভাব খাটিয়ে স্টিফানোর সাথে একটা মিটিংয়েরও ব্যবস্থা করে সে। তার একদিন পরে একটা বারে এমার সাথে স্টিফানোর মিটিং শুরু হয়। সেখানে এমা ডন মিনুর সাথে হওয়া তাদের চুক্তির বিষয়টা আবার ব্যাখ্যা করেন এবং সেই সাথে এটাও সে স্টিফানোকে বুঝিয়ে দেয় তাদের মাধ্যমেই ড্রাগ ইতালিতে পৌঁছাবে এবং সেটা ডন মিনুর কাছেই পৌঁছাবে। এমার এ ধরনের কঠিন মানসিকতা এবং সার্বিক বিষয়টা বুঝতে পেরে স্টিফানোর এবার মূলত কিছুই করার ছিল না, কারণ যদি ডন মিনু মারা যেতেন তাহলে নয় তার উত্তরাধিকার হিসেবে তার নাতি অর্থাৎ স্টিফানো সব ভূমিকা নিজের হাতে নিতে পারত। কিন্তু যেহেতু ডন মিনু বেঁচে ছিলেন তাই তার সাথে বিজনেসটা এগিয়ে নিতে চাইছিল সবাই। তো এরপর স্টিফানোকে এক প্রকার ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছিল। আর অন্যদিকে নির্ধারিত দিনেই 5 টন কোকেন নিয়ে যাত্রা শুরু করে লিনউডের কন্টেইনারবাহী জাহাজ এবং এডওয়ার্ড লিনউড তার সিদ্ধান্ত অনুযায়ী ক্রিসের উপরে দায়িত্ব পড়ে এই পুরো মিশনটা অপারেট করার। কিন্তু মেক্সিকান উপসাগরে থাকা অবস্থাতেই যাত্রা শুরুর দিন রাতে সেই শিপে অবতরণ করে মেক্সিকান সেনাবাহিনীর সেই বিশেষ অ্যান্টি ড্রাগ ইউনিট এবং ক্রিস সহ জাহাজে সকলকে গ্রেপ্তার করা হয়। কিন্তু প্রশ্নটা হলো এই ইউনিটটা কিভাবে জানলো এই শিপমেন্ট কখন কোথায় কোন জায়গা দিয়ে রওনা হবে? উত্তরটা হয়তো আপাত দৃষ্টিতে অনুমান করা সহজ, কিন্তু এর পেছনে অন্য আর একটা ঘটনা রয়েছে, সেটাই আপনাদের এখন বলবো। লেইরা ব্রাদার্সের ধরার মিশনটা ব্যর্থ হওয়ার পর মেক্সিকান সরকার অনেকটা নড়ে চড়ে বসেছিল। একে তো তারা ব্যর্থ হয়েছিল অপারেশনটা সমাপ্ত করতে, উপরন্তু সেই দিন লেইরার সুপারভাইজারকে ধরার সময় এক স্কুল পড়ুয়া বাচ্চা তাদের মধ্যে ক্রস ফায়ারে মারা যায়। ফলে এই বিশেষ ইউনিটের উপরে প্রেশার আসতে শুরু করে সরকারের তরফ থেকে। ইউনিটের ক্যাপ্টেনের একটা সন্দেহ হয় যে সেদিন অপারেশনের কথা লেইরা ব্রাদার্সকে আগেই কেউ জানিয়ে দিয়েছিল। তাই সেই ক্যাপ্টেন তার এক সার্জেন্টকে ডেকে নেয় এবং তার সন্দেহের কথা তাকে জানায়।
সে তাকে এটাই বলে তার ইউনিটের কেউ হয়তো লেইরা ব্রাদার্সের সাথে যোগাযোগ করেছিল এবং তাদের ভেতরের খবরটা ফাঁস করে দিয়েছিল। ক্যাপ্টেনের মুখে একথা শুনে সার্জেন্ট জানায়, আমি বিষয়টা খুঁজে বের করছি। কিন্তু এরপরই দেখা যায় চমকে যাওয়ার মতো একটা ব্যাপার। এই সার্জেন্টই হলো সেই লোক যে ড্রাগ ডিলারদের সাথে যোগাযোগ রাখছিল। অর্থাৎ এই সার্জেন্টের মাধ্যমেই লেইরা ব্রাদার্স সেনাবাহিনীর তৎপরতা সম্পর্কে জানতে পারছিল। তো এরপর দেখা যায় সার্জেন্ট তার ক্যাপ্টেনের সন্দেহের কথা লেইরার কিছু লোককে বলে দিচ্ছে এবং সে তাদেরকে বলছে এই সন্দেহ দূর করার জন্য তার বাহিনীর এক সদস্য সহ তাদের দুজনকে শেষ করতে হবে। এরই প্রেক্ষিতে সেদিন রাত্রে একটা নাইট ক্লাবে হামলা চালিয়ে সার্জেন্ট তার এক দলের সদস্য সহ আরও দুজন ড্রাগ স্মাগলারকে মেরে ফেলে। এই ঘটনার মাধ্যমে সার্জেন্ট নিজের উপর থেকে ক্যাপ্টেনের সন্দেহটা দূর করার একটা চেষ্টা করেছিল, কিন্তু ক্যাপ্টেন এই সেনার মৃত্যুর বিষয়টা আরও গভীরভাবে তদন্ত করতে চাইছিল। তাই একসময় লেইরাদের অন্যতম এক লিডারকে আটক করা হয় এবং তার থেকে ক্যাপ্টেন জানতে পারেন এই শিপমেন্টের ব্যাপারে। মূলত সেই সূত্র ধরেই শিপে বিশেষ টিমের অভিযান পরিচালনা করা হয়েছিল সেদিন। কিন্তু ক্যাপ্টেন তখনও জানতেন না তার সার্জেন্টই হচ্ছে সেই কালপ্রিট, যে তাদের অপারেশন সফল করতে নয় বরং লেইরা ব্রাদার্সের ড্রাগ নিরাপদে ইতালিতে পৌঁছায় সেই ব্যবস্থা করতেই এসেছিল। ক্যাপ্টেনের নির্দেশে যখন একটা কন্টেইনার থেকে কোকেনের খোঁজ পাওয়া যায় তখন দেখা যায় সার্জেন্ট ক্যাপ্টেনকে গুলি করে মেরে ফেলেছে। আর এই থেকে বোঝা যায় সার্জেন্ট তার টিমকে লেইরা ব্রাদার্সের দলে ভিড়িয়ে নিয়েছিল। ফলে এরপরে আমরা দেখতে পারি অন্যরা ক্যাপ্টেনের মৃত্যুর খবরটা অন্যভাবে উপস্থাপন করেছিল। তো রাস্তা পরিষ্কার হওয়ার পর সার্জেন্ট সকলকে মুক্ত করে দেন এবং কোন রুটে তাদের যেতে হবে সেই বিষয়ে কিছু নির্দেশনা দিয়ে জাহাজ ত্যাগ করেন। টাকার লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে সার্জেন্টের এই কাজ হচ্ছে সেটার প্রমাণ। কিন্তু শুধু এটুকু করেই ক্ষান্ত দেননি সার্জেন্ট ম্যানুয়েল। মেক্সিকোতে ফিরে সে হেলিকপ্টারের পাইলটদেরকেও মেরে ফেলেন। তার এ ধরনের কাজ দেখে তার সঙ্গীরা এবার চমকে যায় এবং তার কাছে এটার ব্যাখ্যা জানতে চায়। এছাড়া তারা বলে এর মাধ্যমে আমরা মূলত সরকারের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করলাম এইমাত্র। এবার তারা আমাদের পিছু নেবে। এই অবস্থায় তোমার কি মত? তুমি কি করতে চাইছো? সঙ্গীদের আতঙ্কিত অবস্থায় দেখে সার্জেন্ট ম্যানুয়েল শুধু মাথা নাড়ায় এবং বলে চিন্তার কোনো কারণ নেই, আমরা একটা পথ দিয়ে ঠিকই বেরিয়ে যাব, কিন্তু সেটা কিভাবে সেই বিষয়টাই এখন আমরা দেখতে চলেছি। সার্জেন্ট ম্যানুয়েল সেখান থেকে এরপর সঙ্গীদের নিয়ে লেইরা ব্রাদার্সের ডান হাত হিসেবে পরিচিত এক লোকের বাসায় এসে পৌঁছায় এবং তাকে ওরা জিম্মি করে লেইরা ব্রাদার্সের সাথে একটা মিটিংয়ের ব্যবস্থা করে। সার্জেন্ট যখন লেইরা ব্রাদার্সের সামনে এর পরদিন উপস্থিত হয় তখন দুই ভাই তার কাছে জানতে চায় তার আসার কারণটা কি। সার্জেন্ট ম্যানুয়েল লেইরা ব্রাদার্সের বলে তারা এখন সরকারের কাছে ফেরারি এবং এটার কারণ হচ্ছে লেইরাদের জন্য তারা সরকারের সাথে বেইমানি করেছে, তাই এখন তাদের দায়িত্ব লেইরা ব্রাদার্সকেই নিতে হবে। একথা শুনে দুই ভাই তাকে নিয়ে এবার টিপ্পনি কাটতে শুরু করে, কিন্তু ম্যানুয়েল যখন তাদের বিজনেস পলিসি নিয়ে প্রশ্ন তোলে তখন চুপ হয়ে যায় দুজন। ম্যানুয়েল শুধু তাদের এটাই বোঝায় আরও টাকা উপার্জন করার জন্য সমাজে আতঙ্ক তৈরি করতে হবে এবং এর জন্য যেগুলো করা প্রয়োজন সেটার দায়িত্ব নেবে ম্যানুয়েল এবং তার সঙ্গীরা। ম্যানুয়েলের এই যুক্তি শেষ পর্যন্ত মেনে নেয় লেইরা ব্রাদার্স এবং একই সাথে ম্যানুয়েল এবং তার সঙ্গীরা অফিসিয়ালি অপরাধীদের সাথে যুক্ত হয়ে পড়ে। এই ড্রাগ ডিলারদের দলে ম্যানুয়েল আসলে কি ভূমিকা নিতে চাইছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজে, তাই প্লিজ ছেড়ে যাবেন না, দেখতে থাকুন। এদিকে জাহাজটা সেনাদের কবল থেকে মুক্ত হওয়ার পর এগিয়ে চলছিল সামনের দিকে, কিন্তু যেহেতু তারা নজরে পড়ে গিয়েছিল তাই চিফ ইঞ্জিনিয়ার ক্রিসের সাথে একদিন আলোচনা করেন এবং এরপর তারা একটা সিদ্ধান্ত নেন। তাদের সিদ্ধান্ত ছিল তারা সরাসরি ইতালিতে যাবে না, তার পরিবর্তে তারা সেনেগালে পৌঁছাবে এবং ঢাকার পোর্টে জাহাজটা খালাস করে সেখান থেকে বোটে করে শিপমেন্ট পৌঁছানো হবে ইতালিতে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটা ক্রিসের কাছে গ্রহণযোগ্য হয়। ফলে নতুন রুট ঠিক করা হয় সেনেগালের উদ্দেশ্যে। কিন্তু ঝামেলা সে তো কোনোভাবেই পিছু ছাড়ছে না ওদের। জাহাজটা যখন আটলান্টিকের মাঝে তখন একদিন ইঞ্জিন রুম চেক করতে গিয়ে অদ্ভুত একটা ত্রুটি দেখতে পায় ক্রিস। সে খেয়াল করে তেলের সিলিন্ডারগুলো লুজ করে রাখা হয়েছে। সাধারণ জ্ঞান থাকায় ক্রিস বুঝতে পারে কেউ ইচ্ছে করে জাহাজে আগুন ধরানোর জন্য এই স্যাবোটাজটা করে রেখেছিল। ফলে সে এটা নিয়ে একটু তদন্ত করার শুরু করে। ইঞ্জিন রুমের সিসিটিভি ফুটেজ চেক করে সে দেখতে পায় তার অনুমানই সঠিক এবং কে এটা করেছে সেটাও সে জানতে পারে। এরপর ক্রিস সেই ক্রুর সাথে দেখা করে এবং তার কাছে বিষয়টার ব্যাখ্যা চায়। প্রথম দিকে লোকটা কিছু জানাতে না চাইলেও শেষ পর্যন্ত ক্রিসের কাছে সে বলে দেয়
চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশেই সে এটা করেছিল। এই ক্রুর কাছে এই ধরনের কথা শুনে প্রচণ্ড অবাক হওয়ার পাশাপাশি ভীষণ রাগ হয় ক্রিসের। তাই সে সাথে সাথে এটা নিয়ে কথা বলতে চিফের সাথে দেখা করে এবং তার কাছে এটার ব্যাখ্যা জানতে চায়। কিন্তু এ সময় চিফ ক্রিসকে আক্রমণ করে বসে, তার মাথায় আঘাত করা হয়, ফলে ক্রিস সেখানে অজ্ঞান হয়ে পড়ে। ক্রিসের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার রুমে তাকে আটকে রাখা হয়েছে এবং বাইরে ফায়ার অ্যালার্ম বাজছে। জানলা দিয়ে এরপর যখন সে দেখার চেষ্টা করে বাইরে কি চলছে, তখন তার গলাটা শুকিয়ে যায়। পুরো জাহাজে আগুন ধরে গিয়েছে এবং কোনো ক্রুকেও কোথাও দেখা যাচ্ছে না। ক্রিস বুঝতে পারে এরা সবাই তাকে একা আটলান্টিকের মাঝে জ্বলন্ত একটা জাহাজে একা একা ফেলে গিয়েছে। স্বাভাবিকভাবেই জাহাজের সাথে তার সলিল সমাধি ঘটবে এবং এটাই তাদের লক্ষ্য ছিল। আর এরপর সিন কাট হয়, দেখা যায় একটা বোটে করে চিফ ইঞ্জিনিয়ার এবং তার অন্য সদস্যরা একটা দিকে যাত্রা শুরু করেছে। কিন্তু চিফ এটা কেন করলেন? এডওয়ার্ড লিনউডের এই জাহাজে প্রায় 20 বছর ধরে কাজ করছিলেন তিনি, কিন্তু এরকম একটা বিশ্বাসঘাতকতা কেন করলেন তিনি? চলুন এবার সেই বিষয়টা জেনে আসা যাক। এজন্য আমাদের কয়েকদিন আগের আমেরিকাতে ফিরে যেতে হবে। স্টিফানো মানে ডন মিনুড নাতি যখন দেখলো এই কোকেনের চালানটা কোনোভাবেই ঠেকানো সম্ভব হলো না, তখন সে এই চিফ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করে এবং তাকে একটা প্রস্তাব দেয়। প্রস্তাবটা হলো, যদি চিফ কোনোভাবে জাহাজটা গন্তব্যে পৌঁছানোটা ঠেকাতে পারে তবে তাকে তারা 1 মিলিয়ন ইউরো দেবে। টাকার লোভ শেষ পর্যন্ত চিফকে তার নীতি থেকে বিচ্যুত করেছিল। লিনুড পরিবারের সাথে এতদিনের সম্পর্ক ত্যাগ করে চিফ তাদের সাথে বেইমানি করার সিদ্ধান্ত নেয় সেদিন। ফলশ্রুতিতে কি ঘটল সেটা তো আমরা দেখতেই পেলাম, কিন্তু ক্রিস লিনুডের কি হলো এবং সেই কোকেনের ভাগ্যেই বা কি ঘটেছিল? পুরো 5 টন কোকেনের চালান কি শেষ পর্যন্ত ভূমধ্যসাগরে বিলীন হতে চলেছে? কি হতে চলেছে সেটা জানতে চোখ রাখুন সিরিজ স্টোরি চ্যানেলে। এবং কথা দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই ফিরে আসব পরের পর্ব নিয়ে আপনাদের সামনে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, বেল বাটনটা টিপতে কিন্তু ভুলবেন না।